স্ট্যান্ডিং কমিটির যে সিদ্ধান্তগুলো সেগুলো সম্পর্কে বলা, আর হচ্ছে আপনার রোহিঙ্গাদের ইস্যুতে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটা পূর্ণাঙ্গ প্রেস কনফারেন্স সে দুটোই আমি আজকে নিয়ে আসতেছি। আপনার রোহিঙ্গাদের বিষয়ে যে প্রেস কনফারেন্সটা আছে এটা একটু বড়, আমি পুরোটা পাঠ করতে চাই না, আমি শেষের দিকটা পাঠ করবো, বাকিটা আপনাদের কাছে কপি দেওয়াই থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রকৃত যশা মেধাবী, জ্ঞানী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, অন্যান্য পেশাজীবী ও বুদ্ধিজীবী নাগরিকদের সুপরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। বিশেষ করে পাক হানাদার বাহিনীর পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, সেই সময়ে 14 ডিসেম্বর 1971 সালে হানাদার বাহিনীর দোসরেরা আল বদর রাজাকারদের সহায়তায় সেই সব বরেণ্য ব্যক্তিবর্গ যারা স্বাধীন বাংলাদেশ জাতি নির্মাণে সৃজনশীল ভূমিকা রাখবেন তাদের বেছে বেছে হত্যা করা হয়েছে। এটা ছিল নব্য স্বাধীনতা পেতে যাচ্ছে এমন একটি জাতিকে মেধাশূন্য করে পঙ্গু করে দেওয়ার একটা জঘন্য চক্রান্ত। আমরা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বরেণ্য বুদ্ধিজীবীদের বৃন্দদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধে শহীদ লক্ষ মুক্তিযোদ্ধা এবং শহীদ ভাই, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মা বোনদের যারা দেশে স্বাধীনতার জন্য নির্যাতিত হয়েছেন, শ্রদ্ধা জানাচ্ছি বরেণ্য নেতৃবর্গকে যারা স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। সেই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও প্রতিষ্ঠার জন্য যে নেত্রী তার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবনের সবটাই উৎসর্গ করেছেন, তিনি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বন্দী জীবন যাপন করছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন, নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে এখনো সংগ্রাম করে চলেছেন সেই সব সংগ্রামী ভাইদের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল দেশের একজন প্রজ্ঞাবান সর্বজন শ্রদ্ধেয় ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, গণতন্ত্রের জন্য তিনি স্বৈরাচার বিরোধী সংগ্রামে অকুতোভয় ছিলেন, 20 দলীয় জোটের ইসলামী ঐক্য জোটের নেতা মওলানা কাশেমী সাহেব। এবং একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের দলের ভাইস চেয়ারম্যান যারা চৌধুরী কামাল সহ আর যে সমস্ত নেতৃবৃন্দ এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে বা বিভিন্ন হয়ে ইন্তেকাল করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের গত 12 ডিসেম্বর আপনার স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ডক্টর মোশাররফ, ব্যারিস্টার মজদুর আহমেদ, ব্যারিস্টার জমির সরকার, জাব্বার, চন্দ্র রায়, আমি নিজে, আমি মাহমুদ চৌধুরী, রহমান, সবাই দীর্ঘ আলোচনার পরে নিম্নবর্ণিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়। আমি শুধু ইম্পর্টেন্ট যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোই পাঠ করছি, বাকি আপনাদের কাছে কপি দেওয়া আছে। সবাই গত 9 ডিসেম্বর 2020 বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব চৌধুরী কামাল ইলিয়াসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সবাই মত প্রকাশ করা হয় ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী জনাব চৌধুরী কামাল ইলিয়াস একজন সৎ, সজ্জন ও জনদরদী রাজনৈতিক নেতা ছিলেন। ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতার উত্তরসূরি ছিলেন। বিএনপি প্রতিষ্ঠার লগ্ন হতে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ওই রাজনীতিবিদের মৃত্যু বিএনপিতে এবং দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূরণ হবার নয় বলেই সবাই মত প্রকাশ করা হয়। মরমের বিধি আত্মার মাগফিরাত কামনা করা হয়, পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে তাকে বেহেশত নসিব করার প্রার্থনা করা হয়।
সবাই এই সময় ডক্টর মামুনুর রহমান জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বেগম নুরজাহান ইয়াসমিন সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আহমেদ শাহজাহান, বেলজিয়াম বিএনপির সভাপতি জনাব শহীদুল আলম সাবেক সচিব, খন্দকার মনিরুজ্জামান সম্পাদক দৈনিক সংবাদ সহ বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, সাবেক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা কোভিড-19 আক্রান্তে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় গত 10 ডিসেম্বর 2020 তারিখে দেশের 28টি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও অযোগ্যতার কারণে আবারও ভোট ডাকাতি ও জালিয়াতির মাধ্যমে সরকারি দল আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করায় কি প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। আবারও প্রমাণিত হলো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। আওয়ামী লীগ ক্ষমতা নিরঙ্কুশ করতে তামাশা করছে এবং প্রতিটি নির্বাচনে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে যাচ্ছে। ইভিএম ব্যবহার করে ভোট চালাতে পক্ষে আরো সহজ করছে। জনগণের নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা প্রায় শূন্যের কোঠায়, যে কারণে নির্বাচনগুলোতে ভোটারদের প্রতি উদ্বেগজনক কারণ কমে যাচ্ছে। অবিলম্বে এইসব নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। যার সভায় 7টি মানবাধিকার সংগঠন কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আহ্বান জানিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানানো হয় এবং বাংলাদেশের মানবাধিকারের প্রকৃত চিত্র বিশ্ববাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে অনুরোধ জানানো হয়। 5. সম্প্রতি ঠাকুরগাঁও সহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় বেশ কিছু বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বর্তমান অনির্বাচিত নতুন সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যা বিরামহীনভাবে চলছে বলে সভা মনে করে। মানবিক অধিকার লঙ্ঘন করে এই সকল হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলছে বলে সভায় মত প্রকাশ করা হয়। বারবার এসব হত্যাকাণ্ড ঘটার পরেও সরকারের নির্বিকার ভূমিকা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে বলে এই মনে করা হয়। অবিলম্বে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য নতজানু সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে আগামী 21 ডিসেম্বর সারা দেশে কালো ব্যাজ ধারণ অথবা কালো পোশাক পরিধান এবং বিএনপির কেন্দ্রীয় সহ সকল মহানগর জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। আমি কি আবার রিপিট করবো এটা? অবিলম্বে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য নতজানু সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে আগামী 21 ডিসেম্বর সারা দেশে কালো ব্যাজ ধারণ অথবা কালো পোশাক পরিধান এবং বিএনপির কেন্দ্রীয় সহ সকল মহানগর জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। 6. আগামী 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিবের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। 7. আগামী 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানো হয় এবং এই উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা বাড়িয়ে দেবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা হয়। এরপরে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা আমরা অনেকবার বলেছি। হচ্ছে যে আপনার মিয়ানমার থেকে যে রোহিঙ্গা শরণার্থী যারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেটার সংখ্যা এখন 1 মিলিয়নের উপরে, 10 লক্ষের উপরে, এটা বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও রাজনীতির উপরে একটা অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই বিষয়ে প্রথম থেকে আমরা আমাদের মতামত, আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি এবং আমরা বারবার করে কথা বলেছি যে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য সসম্মানে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে সরকার এখন পর্যন্ত এই নিয়ে এমন কোন পদক্ষেপ নিতে পারেনি যে পদক্ষেপে মিয়ানমার বাধ্য হবে এই রোহিঙ্গা শরণার্থীদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং উল্টো আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের কে আরো সুন্দর করে রাখার জন্য
আপনার ভাষাঞ্চলে একটা অত্যন্ত চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন আপনার শরণার্থী শিবির গড়ে তোলা হয়েছে, যেখানে সব রকমের সুযোগ সুবিধা থাকছে। মানুষকে সব রকম সুযোগ সুবিধার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এটা থেকে কি সরকার এটাই প্রমাণ করতে চাচ্ছে যে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবেন? এবং যে কথাটা বারবার করে দেশ জাতি সবাই বলছে যে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা, মিয়ানমারকে বাধ্য করার ব্যাপারটা, এটা কিন্তু একেবারেই আপনার একটা পেছনের দিকে চলে যাচ্ছে। এবং এখানে আমরা বলছি যে একটা আত্মহননের প্রক্রিয়া, অর্থাৎ নিজেকে একেবারেই পুরোপুরি ভাবে আপনার যে কোনো নেগোসিয়েশনে বাগিয়ে নিয়ে দুর্বল অবস্থায় ফেলে দেওয়া, যে আমরা তো আগে যেটা বলছিলাম সেটা আমাদেরকে ব্যবস্থা করছিলাম। এবং এটা আসলে একটা রীতিমতো একটা বড় রকমের একটা আন্তর্জাতিক এবং সেই সঙ্গে আমাদের দেশের একটা বড় রকমের দুর্যোগ বিপর্যয় ঘটার সম্ভাবনা। আমরা জানেন যে আমরা এই রোহিঙ্গা বিষয়টাকে আমরা বারবার করে বলেছি যে একটা জাতীয় আপনার কনভেনশন করা, সমস্ত দেশের সকল দল এবং স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে সমন্বয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে, একটা মতামত সৃষ্টি করে শক্তিশালী করার জন্যই বলেছিলাম সরকারকে আগে, কিন্তু সরকার সেটা বারবারই উপেক্ষা করে গেছে। আপনারা জানেন যে ইতিপূর্বেও রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করেছিল। একবার করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সময়, তখনও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সম্পর্কের বাধ্য দিয়ে মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দিতে। এবং পরবর্তীকালে আবার যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তখনও আরেকবার এই রোহিঙ্গারা প্রবেশ করেছে শরণার্থীদের। এটা মিয়ানমারের যে নির্যাতন, সেই নির্যাতনে তারা আবারও এসেছিল। তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যোগ্যতার সঙ্গে একটা চমৎকার আন্তর্জাতিক একটা যেটাকে আমরা বলি যে আপনার পোলারাইজেশনের মধ্যে দিয়ে একটা কূটনীতিক চমৎকার সফল একটা কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিল। এবারও যে রোহিঙ্গারা এসছে, আমরা বারবার বলার পরেও দুর্ভাগ্যজনক ভাবে এই সরকার তাদের যে নতজানু যে পররাষ্ট্র নীতি, অর্থাৎ আপনার একদিকে মিয়ানমার বা ভারত পাশে আছে, যারা এখন পর্যন্ত ঠিক সেইভাবে রোহিঙ্গা ইস্যুতে তাদের বক্তব্য পরিষ্কার করছেন না, বা বাংলাদেশকে ব্যাপারে সহযোগিতা করার কোনো ঘটনা আমরা এখনো দেখতে পারিনি। তাদের অথবা চীন, যারা নিরাপত্তা পরিষদের সদস্য যাদের সঙ্গে, তাদেরকেও আপনার কনভিন্স করা, তাদেরকে আপনার একটা বোঝানো যে এটা বাংলাদেশের জন্য একটা বড় রকমের সমস্যা, সেটাকে সমাধান করার জন্য আন্তর্জাতিক যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু তারা গ্রহণ করতে সক্ষম হননি এই সরকার। এবং এটা পারছেন না তারা একমাত্র এই কারণে যে এই সরকার আসলেই একটা নতজানু পররাষ্ট্র নীতিকে তারা প্রস্তুত করে, নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য সকল শক্তিকে তারা খুশি রাখতে চায়। এই খুশি রাখতে গিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থে তারা জবাবদিহি দিচ্ছে, এবং একই সঙ্গে তারা শরণার্থী যে 1 মিলিয়ন 10 লক্ষ মানুষ আছে, তাদের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে অনিশ্চিত করে ফেলছে। এদের কোনো দেশ নেই, রাষ্ট্র নেই, এদের কোনো ভবিষ্যৎ নেই, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড নেই। এবং একটা আমরা ইতিমধ্যেই পত্রপত্রিকায় যেগুলো দেখেছি যে রোহিঙ্গা শরণার্থী শিবিরের কক্সবাজারে যে ধরনের আপনার সন্ত্রাস, যে ধরনের ক্রাইম, অপরাধমূলক ঘটনা এবং মাদকের বিষয় যেগুলো ঘটছে, সেগুলো কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এবং এটা বাংলাদেশের সমাজে বিশেষ করে আপনার ওই অঞ্চলে, কক্সবাজার অঞ্চলে, এটা একটা বড় রকমের সমস্যা তৈরি করছে। আমরা আপনাদের কাছে একটা লিখিত একটা আপনার স্টেটমেন্ট দিয়েছি। আমি সেই স্টেটমেন্টটাতে আমাদের কি কি ঘটনা ঘটেছে সেগুলো পরিষ্কারভাবে তুলে ধরেছি। আমি সেইখানে আর আপনার যেতে চাচ্ছি না, শুধু এটুকু বলি, এই ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলো, জাতিসংঘ থেকে শুরু করে সংস্থাগুলো যতটুকু আপনার কনসার্ন, আমাদের বাংলাদেশ সরকারকে ততটুকু কনসার্ন মনে হয় না। দ্যাটস দ্য রিয়ালিটি। জাতিসংঘ বহুবার চেষ্টা করেছে, এবং দেখুন এইবার যখন তারা ভাষাঞ্চলে নিয়ে যাচ্ছে শরণার্থীদেরকে, তারা বলেছে যে এটা তোমরা ভুল করছো, এটাতে তোমাদের যে অবস্থা স্ট্যান্ড রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এটা দুর্বল হয়ে যাবে। কিন্তু তারা বাংলাদেশ সরকার সেই ব্যাপারে কোনো কথাই শুনেনি,
উপরন্তু তারা যে সঠিক কাজ করেছে সেটা প্রমাণ করার জন্য তারা মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন প্রচার কার্য শুরু করেছে যে না আমরা সঠিক কাজটি করেছি, যে আমরা শরীরদেরকে এখানে অত্যন্ত সাদরে বরণ করে নিয়েছি। এই যে আপনার কি বলবো থেকে একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা করা যেতে পারে, যে এর ফলে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি ভাবে বিঘ্নিত হচ্ছে। আমি আপনার পরেই আছে তো ওই জন্য পুরোটা আমি বলতে চাচ্ছি না, আমি আপনার মূল কথাটা কিছুটা প্রিয় সাংবাদিক বৃন্দ, রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাংলাদেশের একক সমস্যা নয়, এই সমস্যা একটা বৈশ্বিক সমস্যা। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার এই সংকট নিরসনের সমান দায়িত্ব রয়েছে। সকলের সাথে সমন্বয় না করে সম্পূর্ণ এককভাবে বাংলাদেশ ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম শুরু করে সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নাকচ করেছে। এটি রোহিঙ্গা শরণার্থী সমাধানে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার একটা নতুন সংযোজন। আমরা জানি শরণার্থীদের কোথায় কোথায় আশ্রয় দেওয়া হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাষ্ট্রে রয়েছে, কিন্তু প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ বঙ্গোপসাগরে জেগে ওঠা দূরবর্তী দ্বীপ ভাষাঞ্চলে নতুনভাবে স্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন না করে মিয়ানমার সীমান্তের কাছাকাছি অন্য কোনো নিরাপদ স্থানে রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলা সম্ভব, যেখানে তাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তন সম্ভব হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার শুরু থেকে বাংলাদেশ সরকার বিতর্কিত কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। শুরুতে রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণে অপরিচিত প্রকাশ, মিয়ানমার বাহিনীর সাথে যৌথ সেনা মহড়ার প্রস্তাব এবং সবশেষে রোহিঙ্গা শরণার্থীদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের জন্য 2017 সালের 23 নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর সরকারের কূটনৈতিক ব্যর্থতার প্রমাণ বহন করে। নভেম্বর 2017 সালে বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষরের পর থেকে স্থানীয় উদ্যোগে ফেরত যেতে পেরেছিলেন হাতে গোনা কয়েকজন রোহিঙ্গা শরণার্থী। 12 লক্ষাধিক শরণার্থী প্রতি বছরে প্রায় 1 লক্ষ নবজাতক এই সংখ্যার সাথে যুক্ত হচ্ছে। রাষ্ট্রের গায়ের উপর জগতুল পাথরের ন্যায় কেটে আছে। গত 18 মাসে অর্থাৎ গত বছরের মে মাসের পর বাংলাদেশ মিয়ানমারের যৌথ কমিটির কোনো বৈঠক পর্যন্ত আয়োজন করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এটাও বাংলাদেশের চরম কূটনৈতিক ব্যর্থতা। দ্বিপাক্ষিক আলোচনায় এই সমস্যার সমাধান হবে না, এটা সমৃদ্ধ, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দ্বিপাক্ষিক করবো, দ্বিপাক্ষিক হবে না কারণ মিয়ানমার দ্বিপাক্ষিকের কোনো গুরুত্বই দিচ্ছে না। এতে সম্মিলিত আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার কোনো বিকল্প নেই। এরকম জটিল এক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের যখন সর্বাত্মক আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন, তখন আন্তর্জাতিক অনুরোধ উপেক্ষা করে ভাষাচরণের শরণার্থীকে কেন্দ্র করে বাংলাদেশের এক কূটনৈতিক তৎপরতা বিশ্লেষকদের ব্যাপকভাবে ভয় পেয়ে তুলেছে। একচেটিয়াভাবে ভাষাচরে রোহিঙ্গা স্থানান্তর মিয়ানমারের জন্য স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে, অন্যদিকে বাংলাদেশের উপর সৃষ্টি করেছে আরো অধিক দীর্ঘস্থায়ী চাপ। সরকারের সামগ্রিক শরণার্থী ব্যবস্থাপনার কার্যক্রমে বিশ্লেষণ করে অনেক বিশ্লেষকের ধারণা সরকারের চলমান দুর্নীতি আশ্রয়ী সরকার পরিচালনার ধারাবাহিক। কারণ একদিকে শরণার্থী সমস্যা দিয়ে রাখলে বর্তমান ভোটারবিহীন গণবিচ্ছিন্ন সরকার বহির্বিশ্বে বাড়তি শরণার্থী পাওয়ার চেষ্টা চালাতে পারবে, অন্যদিকে হাজার হাজার কোটি টাকা লোপাটে নিরাপদ লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত হবে। আমারটাই আমি দুঃখিত। সাংবাদিক ও ভাই বোনেরা, ভাষাঞ্চল প্রকল্পটি মূলত সরকারের আপ্যায়ন প্রকল্প 3 এর একটি বর্ধিত প্রকল্প। এই প্রকল্পটি বর্তমানে আকণ্ঠ দুর্নীতি নিমজ্জিত সরকারের দুর্নীতিগ্রস্ত একটি মেগা প্রজেক্ট। ভাষাঞ্চলের রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য প্রকল্পটিতে প্রাথমিকভাবে 2312 কোটি টাকা বরাদ্দ করা হয়। পরবর্তীতে অন্যান্য প্রজেক্টের ন্যায় প্রকল্প ব্যয় বৃদ্ধি করে 3095 কোটি টাকা করা হয়। যথাযথ টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করেই এসব প্রকল্পে দীর্ঘ মেয়াদে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ রয়েছে। হতাশার কথা হলো এই প্রকল্পদাতা সরকারের সুদূরপ্রসারী দুর্নীতির পক্ষে সাফাই গাইতে কিছু দলগাঁও সাংবাদিক দিয়ে
ভাষাঞ্চলের আশ্রয় শিবিরের পক্ষে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে। পাপখানা এমন রোহিঙ্গাদের ভাষাঞ্চলে প্রেরণ করাই যেন সংকট সমাধানের সরকারের প্রধান লক্ষ্য, এটাই যেন প্রত্যাবর্ষণ। ভাষাঞ্চলের শরণার্থী স্থানান্তর সরকারের পক্ষে সাফাই না গিয়ে মিয়ানমারের নিরাপদ স্থায়ী রোহিঙ্গা প্রত্যাবাসের পক্ষে তাদের সরব অবস্থান ব্যক্ত করলে রোহিঙ্গা সংকট সমাধান ত্বরান্বিত হতে পারে বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন 2017 সালে আগস্টে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা আরম্ভ হলে শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন মানবতার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সরকারকে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিতে উদাত্ত আহ্বান জানান। এরপরে লাগাতার ভাবে আমাদের দলের পক্ষ থেকে দেশ বিদেশে রোহিঙ্গা সমস্যা নিরসনে সেমিনার, সিম্পোজিয়াম, লেখালেখি, প্রকাশনা, প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই নিরাপদে রোহিঙ্গা প্রত্যাবাসন হোক, রোহিঙ্গারা তাদের প্রিয় মাতৃভূমি মিয়ানমারের নাগরিকত্ব ফিরে পান, নিশ্চিত করা হোক বাড়িঘর, কর্মস্থলে তাদের সার্বিক নিরাপত্তা। আমরা বিশ্বাস করি রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে অস্থায়ীভাবে কেবলমাত্র স্বল্প সময়ের জন্য নিরাপদ আশ্রয় অবস্থান করছে। প্রশ্ন হচ্ছে, অস্থায়ীভাবে আশ্রিতদের জন্য স্থায়ী বাসস্থান নির্মাণ করার আদৌ প্রয়োজন রয়েছে কিনা, তা শরণার্থী নীতি বাড়ার সাথে সাংঘর্ষিক কিনা সে প্রশ্ন রয়েছে। বরঞ্চ এ ধরনের স্থায়ী বাসস্থান নির্মাণ মূল সমস্যার সমাধানে নতুন প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। তাই রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভাষাঞ্চলে যেসব স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হয়েছে এবং হচ্ছে, তার ফলে মিয়ানমার কর্তৃপক্ষ সহ তাদের সমর্থক গোষ্ঠীর সময়ের মাঝে এমন ধারণা সৃষ্টি হতে পারে যে টেকসই আবাসনের ব্যবস্থা করার মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গাদের স্থায়ীভাবে গ্রহণ করে নিচ্ছে। অর্থাৎ মিয়ানমারের যে ক্লেম যে এরা বাঙালি, দায়িত্ব বাংলাদেশের, ওটাই আপনাকে প্রবেশ করা হচ্ছে। আন্তর্জাতিক মহলের আপত্তি সত্ত্বেও ভাষাঞ্চলে রোহিঙ্গা শরণার্থী স্থানান্তর কার্যক্রম মূল সংকটকে আরো ঘনীভূত করতে পারে। অপরদিকে মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত প্রোপাগান্ডা সেল ও মিয়ানমার সরকার কূটনৈতিক পরিমণ্ডলে দাবি করতে পারে যে বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীরা জাতিগতভাবে বাঙালি বলেই বাংলাদেশে এসব বসবাসের স্থায়ী ব্যবস্থা করে আত্মীকরণ সম্ভব হয়েছে। ফলশ্রুতিতে মিয়ানমারের উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি ও সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান সম্পন্ন করতে আরো উৎসাহী হবে। অবশিষ্ট যে লাখ পাঁচেক রোহিঙ্গা এখনো আরাকানে রয়েছে, তাদের বিতরণের প্রক্রিয়া নতুন করে জোরদার হতে পারে। এসবই সরকারের অপরিণামদর্শী কূটনৈতিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। 2019 সালে জানুয়ারির শেষ সপ্তাহে মিয়ানমারে মানবাধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংগি লি তাড়াহুড়ো করে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর না করার আহ্বান জানান। তিনি সুস্পষ্টভাবে ভাষাঞ্চলের শরণার্থী স্থানান্তর মিয়ানমারের কাছে ভুল বার্তা দেওয়ার সামিল হবে বলে অভিমত ব্যক্ত করেছিলেন। আমি যখন তাদের এখানে চমৎকার বাড়িঘর তৈরি করে দেবো, তখন এই বার্তাটাই যাবে, ঠিক আছে আমরা পাঠিয়ে দিয়েছি, আমরা নিয়ে নিলাম। তার মতে মিয়ানমার এমন বার্তা পেতে পারে যে বাংলাদেশেই রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা হতে যাচ্ছে, তাদের ফেরত না নিলেও চলবে। ইয়াংগি লি বলেন, বাংলাদেশে থাকা রোহিঙ্গারা অদূর ভবিষ্যতে মিয়ানমারে ফেরত যেতে পারবে এমন বলা যাচ্ছে না। জাতিসংঘ দূত ইয়াংগি লির বক্তব্যের সত্যতা বাংলাদেশ মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে গত 11 সেপ্টেম্বর 2020 ভোর থেকে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি প্রমাণিত হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে যে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের অন্তত 3 পয়েন্টে মিয়ানমার সেনাবাহিনীর সৈন্যদের নামতে দেখা গেছে। সীমান্ত পয়েন্টগুলোর মধ্যে একটি দূরত্ব আন্তর্জাতিক সীমারেখার 200 মিটারের মধ্যে। ওই 3 পয়েন্টে মাছ ধরার ট্রলারের কাঠের নিচে বসিয়ে সৈন্যদের জড়া করা হয়েছে বলে সংবাদে প্রকাশিত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এই সময় মিয়ানমার সেনাবাহিনী একদিনেই 1000-এর বেশি সৈন্যের সমাবেশ করেছে। এটা মিয়ানমার কর্তৃক বাংলাদেশের উপরে এক ধরনের চাপ সৃষ্টির আলামত নয় তো? প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা ব্যক্তিগত ভাষায় বলতে চাই, রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকেই বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। এই অনির্বাচিত সরকার আন্তর্জাতিকভাবে কোন চাপ তৈরি করতে সক্ষম হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার আপত্তিকে উপেক্ষা করে রোহিঙ্গা শরণার্থীদের একাংশকে
ভাষাঞ্চলে স্থানান্তর প্রক্রিয়া সামগ্রিক বিচারে বর্তমান গণবিচ্ছিন্ন ও জনগণের ম্যান্ডেট বিহীন সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতার সুস্পষ্ট উদাহরণ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা মুখ থুবড়ে পড়ায় জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘোরাতে দুর্নীতির এক নতুন মহোৎসব সৃষ্টির হীন প্রয়াস থেকেই এই প্রকল্প নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। আমরা মনে করি সীমাহীন কূটনৈতিক ব্যর্থতা আড়াল করতে সরকার এই কূটকৌশলের আশ্রয় নিয়েছে। সুতরাং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার আপত্তিকে উপেক্ষা করে ভাষাঞ্চলের স্থানান্তরের নামে অহেতুক সময়ক্ষেপণ না করে সবাইকে সাথে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের উপরে বহুমাত্রিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। আর এই প্রত্যাবর্তনকে শুধুমাত্র কাগজের চুক্তিতে বন্দী না রেখে দ্বিপক্ষীয় বহুপক্ষীয় চুক্তির কার্যকর প্রয়োগের পথে এগুতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা ও বিশ্ব শক্তিগুলোর স্ব ভূমিকা সুনিশ্চিত করতে হবে। কার্যকরী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের সীমাবদ্ধতার কথা উপলব্ধি করা যায়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশবাসীকে আমরা স্মরণ করে দিতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন সে সময় উদ্ভূত রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সম্মানের সমাধান করা সম্ভব হয়েছিল তাদের রাষ্ট্রনায়ক হিসেবে নেতৃত্ব এবং দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতাসীন থাকার কারণে। জনগণ থেকে বিচ্ছিন্ন এবং আন্তর্জাতিকভাবে দুর্বল ও স্বৈর সরকার হিসেবে পরিচিত একটি সরকারের পক্ষে রোহিঙ্গা সমস্যার মতো একটি জটিল আন্তর্জাতিক সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। কেবলমাত্র একটি জনবান্ধব গণতান্ত্রিক সরকার দ্বারা এটা সম্ভব, যা বাংলাদেশে এই মুহূর্তে অনুপস্থিত। তাই বাংলাদেশের জনগণ, জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা সমস্যার সমাধান ও বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে আলাদাভাবে দেখলে চলবে না। একটা অগণতান্ত্রিক ও গণবিচ্ছিন্ন সরকারের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের ধারাবাহিক প্রবৃত্তি হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক স্থবিরতার কারণ। তাই আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য নির্বাচিত বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এমন অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নৈতিক যৌক্তিক ভূমিকা এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। প্রশ্ন করা যাবে অন্য বিষয়ে হেফাজত না আলেম ওলামা বলেন বলেন। সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে সবসময় বসার সুযোগ পাই না তো। সেটার মধ্যে গত একদিন আগে রাজধানী সহ বিভিন্ন জায়গায় একেবারে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, তার প্রধান আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, এমন বিচারকরা তারা প্রটেস্ট করছেন। সরকারের অঙ্গ সংগঠনগুলো যে দাবি করছেন একই দাবি, বিচারক, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই প্রশাসন, সবাই এক কাতারে দাঁড়িয়ে একই রকম করছে। তাহলে এটা বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থা বলে বা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, এটা আসলে কোন দিকে নিয়ে গেছে বলে এই ঘটনাগুলো প্রমাণ করেছে যে কথাটা আমরা বারবার বলে আসছি, যে উদ্বেগ প্রকাশ করছি, যে বাংলাদেশ মূলত একটি একদলীয় শাসনের দেশে পরিণত ইতিমধ্যেই হয়ে গেছে। আপনারা যারা এখানে ইতিহাস পর্যালোচনা করেন দেখবেন যে 1972 সালের পর থেকে একই ধরনের প্রায় ঘটনা ঘটেছে এবং বিশেষ করে বাকশাল ঘোষণা হওয়ার পর থেকে এইভাবেই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দিয়ে তারা দল বেঁধে লাইন করে করে দিয়ে আপনার বাকশালে যোগ দেওয়ার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করা হয়েছে। তারই আমরা আজকে একটা চিত্র দেখতে পাচ্ছি যে আপনার সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আপনি যে কথা বললেন অত্যন্ত উদ্বেগজনকভাবে যে বিচারকরাও তারাও এই সময় এই কাজগুলো করছে। উদ্দেশ্যটাই একটা, যে আপনার পুরো রাষ্ট্রযন্ত্রকে আপনার একটা একদলীয়
শাসন ব্যবস্থার মধ্যে একেবারে যেটাকে আমরা বলি যে আমরা তাদের একটা মানসিক অবস্থা তৈরি করা, এবং সেই মানসিক অবস্থা তৈরি করার জন্য এগুলোর কোনো প্রয়োজন আছে, যেটা তারা বিভিন্নভাবে গ্রহণ করছেন এবং দুর্ভাগ্যজনকভাবে মূল বিষয়টাতে না গিয়ে সরকার এগুলোকে ডাইভার্সন করছে। আপনি দেখেন যে সামনে আসলে জাতির সামনে চ্যালেঞ্জ থেকে, জাতির সামনে চ্যালেঞ্জ দুটো আছে প্রধানত। একটা হচ্ছে ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে আপনার যে কোভিড, এই যে স্বাস্থ্যগত মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা, তার থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যান্য দেশগুলো যা করছে, আপনার যে ভ্যাকসিন সংগ্রহ করার জন্য একটা উদ্যোগ নিয়ে সব কিছু ব্যবস্থা করছে। এখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী গতকাল একটা বক্তব্য দিয়েছেন যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এইভাবে কিন্তু মিথ্যাচার করে আসছেন প্রথম থেকে, এবং এই পুরো ইস্যুটাকে আপনার এই যে এত বড় একটা আপনার মহামারী, অতিমারী গোটা দেশকে, জাতিকে আপনার ভঙ্গ করে দিচ্ছে ভবিষ্যতের জন্য। প্রত্যেকটি আপনার সচেতন মানুষ তারা বলছেন যে এটা দেশকে পিছিয়ে দিচ্ছে। এই এই কোভিড-19 এটা একদিকে যেমন আপনার দরিদ্র মানুষ, স্বল্প আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরকে যেমন আপনার নিঃস্বতর হয়ে যাচ্ছে তারা, অন্যদিকে দেশের যে উন্নয়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সমন্বয় এটাকে ব্যাহত হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারের সেদিকে কোন রকমের দৃষ্টি নেই। তাদের দৃষ্টি একদিকে, যে এনি কস্ট তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে তাদের ব্যবহার করতে হবে। এবং এই গণতন্ত্রের কথা, এটা হচ্ছে তাদের শুধুমাত্র লিপ সার্ভিস, ওটা কাভার দেওয়ার জন্য তাদের সমস্ত দুর্বৃত্তায়ন, তাদের মানুষের অধিকার হরণ, এই জিনিসগুলোকে একেবারে জায়েজ করার জন্যই তাদেরকে গণতন্ত্রের লেভেলটা আপনার রাখতে হয়। এটা নিয়ে আজকাল আপনার প্রচুর রাখারাখি হচ্ছে বিদেশে, আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয়গুলো, আপনার চিন্তাবিদরা, রাষ্ট্র আপনার যে রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন তারা বলছেন যেটা একটা ভয়ঙ্কর প্রবণতা, যে বলা হচ্ছে গণতন্ত্রের কথা কিন্তু করা হচ্ছে ঠিক উল্টোটা। বহু আগেই আপনার আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি, সরি দুঃখিত, ইউনিভার্সিটি বেরিয়ে গেছি বাংলাদেশ স্বাধীনতার প্রথম দিকে, তখনও আপনার এই জিনিসটা ছিল, আপনার সমাজতন্ত্রের কথা বলা হতো এবং সরকারের তরফ থেকেই কথা বলা হতো, তৎকালীন আওয়ামী সরকারের পক্ষ থেকে। তখন আপনার এই রাখারাখিগুলো হয়েছিল যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা আপনার রিসার্চ হচ্ছে, সেই রিসার্চটা হচ্ছে যে হাউ টু রেজিস্ট সোশ্যালিজম, সমাজতন্ত্রকে কি করে ঠেকানো যায়। আমাদের সমাজতন্ত্রের একটা বড় আপনার যুগ চলছিল, জয় জায়গা চলছিল। তো বলছে হার্ভার্ডে বলছে যে keep the slogan of socialism, never implement it. বলবা সমাজতন্ত্রের কথা, স্লোগান দেবা, সবকিছু করবো, কিন্তু ইমপ্লিমেন্ট করবো না, যেটা বাংলাদেশে সেই সময় হয়েছে। এখন হচ্ছে keep the slogan of democracy, but never implement it. এখন ওইটাই চলছে। জি, গত 4 দিন আগে বাংলাদেশে একটি বড় ধরনের পদ্মা সেতু প্রায় 6.15 কিলোমিটার দৃশ্যমান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে বলেছেন বিএনপির এই চুপ থাকা প্রশ্নবিদ্ধ এবং বিএনপি আসলে উন্নয়নের পক্ষে নয় বলেই এভাবে চুপ করে আছে। এই বিষয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া এই পদ্মা সেতু শুরু? সেটা হচ্ছে যে এই দেশের উন্নয়নটা শুরুটাই আপনার আমরা একটা 1975-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজগুলো তিনি শুরু করেছিলেন সেটা হচ্ছে একটা অর্থনৈতিক সংস্কার এবং উন্নয়ন। উন্নয়ন বলতে শুধুমাত্র গুটিগত লোকের উন্নয়ন না, উন্নয়ন বলতে সাধারণ মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন তিনি করেছিলেন এবং সেটি কাজ শুরু করে দিয়েছিলেন। এবং সেটারই যে ভিত্তি, আপনার ফাউন্ডেশন তৈরি হয়েছে, সেই ফাউন্ডেশনের উপরেই কিন্তু আজকে বাংলাদেশ দাঁড়াচ্ছে মোটামুটি ভাবে। এটা স্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের মানুষ হচ্ছে আপনার সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে ক্রিয়েটিভ, ইনোভেটিভ মানুষ। এবং এই যে আপনার আজকে বিদেশের থেকে যে আপনার রেমিটেন্স আসছে, এই রেমিটেন্সটার এই যে শুরুটা, প্রক্রিয়াটা, এটা বিষয়ে কি আমাদের শুরু করা, আপনাদের একটু দেখবেন প্রত্যেকটা জায়গাতে আপনারা এই সত্যতা খুঁজে পাবেন। আজকে যে গার্মেন্টস এর উপরে যেটা ভিত্তি করে যেটা দাঁড়িয়েছে, এটারও কিন্তু আমরা পুরোপুরি ভিত্তি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু এটা। কৃষিতে যে বিপ্লব 1974 সালে আওয়ামী লীগের শাসনামলে যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষকে একেবারে পাশ কাটিয়ে উঠে 1976 সালের মধ্যেই
আপনার কৃষিতে স্বনির্ভরতা অর্জন করা, সারপ্লাস প্রোডাকশন করা, এটা অবশ্যই প্রেসিডেন্ট আমাদের যে আপনার সময়োচিত এবং সঠিক পদক্ষেপ সেটাইতে প্রমাণ করে। আজকে কোনো একটা ব্রিজ তৈরি হওয়া, কোনো একটা আপনার রাস্তা তৈরি হওয়া, এটাকে আমরা মনে করি যে দিস ইজ নট উন্নয়ন নিঃসন্দেহে, এটা কি উন্নয়ন বলে চলে? উন্নয়ন হচ্ছে যে সাধারণ মানুষের অবস্থার, আর্থিক অবস্থার কতটুকু পরিবর্তন হলো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই সাধারণ মানুষগুলো তাদের জীবনযাত্রার মান কতটুকু পরিবর্তন হচ্ছে। আজকে কি দারিদ্রের যে হার সেটা কি কমেছে? মানুষ কি এখন অনেক বেশি করে আপনার সুবিধাগুলো পাচ্ছে, সাধারণ মানুষগুলো চিকিৎসার সুবিধা পাচ্ছে? আপনি চিকিৎসা ভালো অবস্থা, চিকিৎসা আপনি যে কোনো সরকারি হাসপাতালে যান, সেখানে গিয়ে আপনি দেখবেন কোনো রকমের আপনার চিকিৎসার সেবা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই। আপনার টাকা থাকতে আপনি মিনিমাম চিকিৎসা পাবেন, না পাবেন না। শিক্ষা আপনারা নিজেরাই দেখছেন, আপনার পত্র-পত্রিকা আপনারাই লিখছেন যে শিক্ষা অবস্থায় কোথায় গিয়ে দাঁড়িয়ে। আমি কোভিডের আলোচনা করছি না, কোভিডের তো একটা নিঃসন্দেহে একটা আপনার এক্সেপশনাল ঘটনা ঘটেছে, তারও আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা অবস্থায় পৌঁছেছে, এটাকে আপনি কখনোই বলতে পারেন না যে এটা আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাহায্যকারী একটা শিক্ষা ব্যবস্থা। আপনার দুর্নীতি কি হারে বেড়েছে, এখন তাদের দলের লোকেরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। আপনার যুবলীগ, ছাত্রলীগ, এরা যে হারে আপনার টাকা পাচার করেছে বলে পত্রিকাতে এসছে, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কানাডা, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় যে আপনার বাড়িঘর তৈরি হচ্ছে, টাকা পাচার হচ্ছে, বেগম পাড়া কি কি সমস্ত তৈরি হচ্ছে, এগুলো সবই কিন্তু আপনার এই আওয়ামী লীগের নেতাদের দ্বারা তৈরি। এবং পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করছে যে একা আওয়ামী লীগের নেতারা, এখানে আবার আপনার সুবিধাপ্রাপ্ত আমরাও রয়েছে, যারা আপনার করেছে যে 28 জনের মধ্যে বেশিরভাগই নাকি আপনার আমরা, সেটাও কিন্তু প্রকৃত প্রকাশ করছে না। আপনারা দেখুন যে কোন সেক্টরটাতে সত্যিকার আপনি বলতে পারেন যে আপনার একটা ভালো অবস্থা আছে। আপনার ইকোনমিক সেক্টরে, ব্যাংকিং সেক্টরে টোটালি কোলাপস। এটা আমার কথা না, কালকেও আছে আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের একটা বক্তব্য, তারও আপনার ডক্টর সালাউদ্দিনের একটা বক্তব্য আছে, যে সিস্টেমে চলছে সেই